কি করে বাম দেন 100 করে 100 তাহলে 30টা দেখ আলমগীর ভাই সাইফুল্লাহ বলেন বই পাঠাইতে বাংলাদেশ থেকে এখানে আর ওই সাইফুল্লাহ ফোন দিয়ে বলেন যে ওই বরিশালে 500 বই দিতে লঞ্চে দিতে বলবেন আমাদের কাছে লাস্ট বই শেষ 100 লাস্ট বই নাই টোটাল আছে হ্যাঁ দিয়ে দেন এখান থেকে আমাদের সকালে সাইফুল্লাহ দুইটা জিনিস বলেন এখানে মানে এক গাড়ি পাঠাইতে বলেন বই আর বরিশাল বই দিতে বলেন ওকে লাগাইছো লাইভ হয়েছে ওকে ঠিক আছে ভাই মানচিত্রটা বোঝাচ্ছি আমি যে মানচিত্র আঁকছি মানচিত্র এরকমেরই যে কোনো মানচিত্রের উপরে উত্তর হয় হ্যাঁ তার মানে এটা জর্জিয়া এটা আজারবাইজান এটা হলো আর্মেনিয়া আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া তিনটা দেশ হলো ককেশাস পর্বতে অবস্থিত এই জন্য ককেশাস অঞ্চলের দেশ বলা হয় তিনটি দেশকে এই ককেশাস অঞ্চলের দেশ হলো তিনটা এবং সেই তিনটা দেশ হলো জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান আমরা চুক্তিতে আসি চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট এটা যে গত বছর রিসেন্ট আসে নাই কারণ এটা আনসার্টেনিটি ছিল এবছর সার্টেনিটি আছে আসতেও পারে স্বাক্ষর 9 নভেম্বর 10 নভেম্বর কার্যকর হয় স্বাক্ষরকারী পক্ষ তিনটি রাশিয়া আর্মেনিয়া আজারবাইজান মধ্যস্থতাকারী রাশিয়া যে মধ্যস্থতা করে তাকে বলা হয় গুড অফিস আর ছিটমহল হলো নিজের ভূমির বাইরে অন্য দেশের ভূমি দ্বারা আবৃত থাকলে সেটাকে ছিটমহল বলে যদি এখানে মধ্যে থাকতো যাইতে পারতো তাহলে আর ছিটমহল বলা হতো না ঠিক তেমনি এই নারগানো কারাবাক এই জায়গাটা এটা 44,012 কিলোমিটার আয়তনের 60টি অঞ্চলের 5টি পায় আজারবাইজান এই চুক্তির পরে আর 2টি অঞ্চল পায় আর্মেনিয়া তাহলে আর্মেনিয়া পায় 2টি অঞ্চল আর সে যাওয়ার জন্য এখানে 5 কিলোমিটার একটা জায়গা নেয় সেই জায়গাটার নাম হলো লাচিন করিডর তো লাচিন করিডরের নাম হলো মানে দৈর্ঘ্য হলো 5 কিলোমিটার 5 কিলোমিটার হলো লাচিন করিডরের আয়তন দৈর্ঘ্য এখন এই জায়গাটা অর্থাৎ এই 5 বছর যেই রকমের চুক্তি আছে এই রকমের থাকবে এই 5 বছর অর্থাৎ এই চুক্তির মেয়াদ 5 বছর অর্থাৎ 5 বছর পর্যন্ত অবস্থা বিরাজ করবে স্ট্যাটাস কু মানে স্থিতিবস্থা এটা কূটনৈতিক টার্ম পরীক্ষায় আসে স্ট্যাটাস কু বলতে বোঝায় স্থিতিবস্থা যুদ্ধের পর থমথমে অবস্থা অর্থাৎ দুই পক্ষ বসে যে মিলে গেছি মানে মারামারি হওয়ার পর হ্যান্ডশেক করে কোলাকুলি করে আসলে কিন্তু তারা মিলে না মনের ক্ষত থেকেই যায় একটা স্থিতিবস্থা থাকে সেই স্থিতিবস্থাটাই হলো স্ট্যাটাস কু দ্যাট মিনস এই চুক্তির মেয়াদ 5 বছর স্ট্যাটাস কু থাকবে 5 বছর এখন আসেন বেসিক্যালি ঝামেলাটা কোথায় ঝামেলাটা হলো এই নারগানো কারাবাক এই জায়গাটা এটা 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় আমরা কোল্ড ওয়ারের সময় পড়েছিলাম সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি স্বাধীন রাষ্ট্র হয় তার মধ্যে বড় দেশটা হলো রাশিয়া আর বাকি হলো 14টা এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দেশ হলো দুইটা দেশ হলো আজারবাইজান এবং আর্মেনিয়া এই দুইটা দেশের মধ্যে একটা ছিটমহল সেটা হলো এই নারগানো কারাবাক যেটা ওই 91 সালে দেশভাগের সময় আজারবাইজানের মধ্যে রাখা হয় কিন্তু এদের অধিকাংশ জনগণ খ্রিস্টান আজারবাইজান একটা মুসলিম প্রধান এটা হলো খ্রিস্টান প্রধান তাহলে আজারবাইজান হলো মুসলিম আর এর হলো খ্রিস্টান প্রধান আর্মেনিয়া হলো ক্রিশ্চিয়ান মানে খ্রিস্টান তাহলে এখানে খ্রিস্টান এবং এখানে কুর্দি মুসলিম আর্মেনিয়ায় খ্রিস্টান প্লাস কুর্দি মুসলিম সেই ধর্মগত কারণে তারা মনে করে যে এটা তাদের এবং এটা তারা দখল করে নেয় অর্থাৎ এই নারগানো কারাবাক 1992 থেকে 91 সালে দেয় ওদেরকে 92 সালে দখল করে নেয় আর্মেনিয়া 1992 থেকে 2020 পর্যন্ত আর্মেনিয়ার দখলে ছিল 1992 থেকে 2020 পর্যন্ত নারগানো কারাবাক আর্মেনিয়ার দখলে ছিল আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার্ড না বুঝলে কিচ্ছু করেন নাই খুবই ভালো একটা আলোচনা ছিল এবং এই আলোচনাটা
এখান থেকে সাধারণত কোশ্চেন আসলে ইনশাল্লাহ আসবে এখান থেকে। কি কোনো কোশ্চেন? আমার 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 ওইটা কই, সিম চেঞ্জ কর। এটা আগেরটা নাকি? এটা 10 মিনিট ছিল। এটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল সিকিউরিটি এখন চলতেছে কোনটাতে পাই না কেন? ওকে, আজারবাইজান মুসলিম। আই রিপিট অ্যাগেইন, আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে বিরোধপূর্ণ একটা ছিটমহল হলো নারগানো কারাবাখ। এই নারগানো কারাবাখ ছিটমহল নিয়ে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে গত 28 বছর যাবৎ ঝামেলা। 1992 সাল থেকে 2020 পর্যন্ত ঝামেলা। আর ছিটমহল কাকে বলে ভালো করে বুঝিয়েছি। এক দেশের ভূখণ্ড অন্য দেশের মধ্যে থাকলে তাকে ছিটমহল বলে। ছিটমহলে যাওয়ার রাস্তাকে বলা হয় করিডর। ঠিক তেমনি নারগানো কারাবাখ ছিটমহল যেটা 1991 সালে বেসিক্যালি আজারবাইজানের ছিল, 92 সালে আর্মেনিয়া দখল করে এবং 92 থেকে 2020 পর্যন্ত আর্মেনিয়ার দখলে ছিল। এই নারগানো কারাবাখের আয়তন 44,000 বর্গ কিলোমিটার। নারগানো কারাবাখে 7টি অঞ্চলের মধ্যে 5টি অঞ্চল পায় আজারবাইজান এই চুক্তির পরে 20 সালে। 2টি অঞ্চল পায় হলো আর্মেনিয়া। আর এই দুটি দেশের মাঝখানে হলো লাচিন করিডর। আর এই লাচিন করিডর দৈর্ঘ্য হলো 5 কিলোমিটার। এখন দেখেন, এই চুক্তিটা হলো 9 নভেম্বর হয় মস্কোতে, চুক্তিটা কার্যকর হয় 10 নভেম্বর পরের দিন। আর স্বাক্ষরকারী পক্ষ হলো 3টা, রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। এখানে রাশিয়া হলো মধ্যস্থতাকারী, আর্মেনিয়া এবং আজারবাইজান। আর্মেনিয়া এবং আজারবাইজান এই দুইটা পক্ষ, এদের মধ্যে হয় মধ্যস্থতা করতে রাশিয়া, অর্থাৎ স্বাক্ষর করে 3টা দেশ। আর এখানে বলা হয় যে 5 বছর মেয়াদ থাকবে এবং 5 বছর পর্যন্ত একটা স্থিতিবস্থা বিরাজ করবে, অর্থাৎ এই চুক্তির মেয়াদ 5 বছর, 5 বছর পরে এটা সফল করা হবে। এখানে নারগানো কারাবাখের বেশিরভাগ মানুষ হলো খ্রিস্টান প্রধান, আর আজারবাইজানে হলো মুসলিম। আজারবাইজান হলো মুসলিম আর আর্মেনিয়া এরা হলো খ্রিস্টিয়ান। আর্মেনিয়া খ্রিস্টিয়ান, এরাও খ্রিস্টিয়ান, অর্থাৎ খ্রিস্টান রেখেছিল 1992 থেকে 2020 পর্যন্ত। আর এখন এখানে যাওয়ার জন্য 5 কিলোমিটারের লাচিন করিডর দেওয়া হয়েছে আর্মেনিয়াকে। পরীক্ষা আসবে, লাচিন করিডর কোথায়? টার্কি এর অবস্থান নেওয়ার কারণ ছিল আর্মেনিয়ার সাবেক, আপনি কি নাম শুনছেন না, যে অটোমান সাম্রাজ্য, সে অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একসময় আর্মেনিয়া ছিল। এই আর্মেনিয়া 1924 সালের আগে অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই জন্য আর্মেনিয়ার প্রতি তুরস্কের একটা অবস্থান আছে। ঠিক আজারবাইজানের প্রতি আবার অবস্থান আছে কার? রাশিয়ার। কিন্তু পরে তো এটা দুইটা পক্ষই চলে যায় আবার কার পক্ষে? সোভিয়েত ইউনিয়নের পক্ষে। কিন্তু আর্মেনিয়া বেসিক্যালি তুরস্কের অধীনে ছিল। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। সোহান, আই সোহান, পিস অ্যান্ড সিকিউরিটি। এবং এই 3টা দেশ কিন্তু ককেশাস অঞ্চলের দেশ, মনে রাখবেন। না কেন হ্যাঁ বলবেন, জরুরি জরুরি। বুইরা খাটা হবে এ তো সেই। নাসির ভাই, আমি তো
ক্লাসে না ঠিক আছে আপনি ক্লাস নেন রাস আমি না এখানে আসছি তো ওদের এখানে আমি মাত্র বলছি রাজশাহী বইঘরে পাবেন, এই মাত্র জিজ্ঞেস করছে। এই ভাই আপনারা যারা আছেন রাজশাহী বইঘর বুঝছেন? আরে ইয়া নাসির ভাই। পরিচয় হচ্ছে এটাকে আমার রিলেটিভ, হ্যাঁ পরিচয় করাই নেই কখনো। ও আল্লাহ, আচ্ছা এইজন্য তাই হ্যাঁ হ্যাঁ তো ইয়া আপনার বইগুলো কালকে সকাল থেকে তো পাবে একটু ওই যে সকাল আগে যদি আসেন আপনি বলে দিন যে সকাল থেকে বই রাজশাহী বইগুলো আমার কাছে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আমি আজকে ওই 9টায় গ্রুপে কালকে বড় 10টা গ্রুপে বাজে আমারে মাল দিছে 10টা বাজে সাইকেলে আমি তো আপনার ফোন দিছে ফোনও ধরেননি না পরে আমি আবার সাইকেলটা ফোন দিয়েছিলাম বলছে যে পরে ওই মধ্যে আবার ফোনও ধরেনি আমি বললাম তো ফোন ধরেও আমার মাল দিয়ে দিতে বলে অসুবিধা নেই সমস্যা হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বসেন ভাই। বলবো না আমি দেখা করে চলে আসছি বলে এখানে আছি তো আমার এখানে চলো দেখা করে আসি পরে আচ্ছা। কথা বলবো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ফোনে কথা বলবো নেক্সট আপনাদের দেখেন একটা প্রশ্ন কতবার যে পরীক্ষা আসছে, 3বার মনে হয়, জেসিপিওএ, এটা আসলে জানা উচিতই। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। ইরান ও বিশ্ব শক্তির মধ্যে পরমাণু সহযোগিতা চুক্তি, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ইরান ও বিশ্ব শক্তির মধ্যে। এই বিশ্ব শক্তি বলতে P5+1, বিশ্ব শক্তি মিন্স P5+1, P5 মানে পার্মানেন্ট 5, পার্মানেন্ট 5 মানে স্থায়ী 5 দেশ, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 দেশ, ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না, রাশিয়া। এই পার্মানেন্ট 5 আর 1 হলো জার্মানি। জাতিসংঘ থেকে মনোনীত আরেকটা দেশ হলো জার্মানি। আর এই 6টা দেশকে একত্রে P5+1 বলে অথবা 6 পার্টি টক্স বলে। পরীক্ষা আসবে 6 পার্টি টক্স, জাতিসংঘের। আরে 100 তো ইয়ার জন্য, রকমারির জন্য আল্লাহ। 6 পার্টি টক্স এটা হলো পরমাণু ইস্যু নিয়ে আলোচনা করে। ইস্যু আপনার এত তাড়াতাড়ি দেয়। স্বাক্ষর হয় ভিয়েনায়। ভিয়েনা মানে IAEA কার্যালয়। ভিয়েনা মিন্স IAEA কার্যালয়। কার্যকর 16 জানু 2016। চুক্তির বিষয়বস্তু কি সেটা হলো ফ্যাক্ট। বিষয়বস্তু 1 নম্বর, মেয়াদ 15 বছর। নাম্বার 2, ইরানের উপর UNSC মানে সিকিউরিটি কাউন্সিলের 10 বছরের অবরোধ প্রত্যাহার। অবরোধ 10 বছরের জন্য প্রত্যাহার। অবরোধ ছিল 10 বছরের, 10 বছরের জন্য প্রত্যাহার। নিরাপত্তা পরিষদের যে অবরোধ ছিল সেটা ছিল 8 বছরের মধ্যে ক্ষেপণাস্ত্র ছাড়বে না। অর্থাৎ তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা 8 বছরের জন্য। 2030 সালে মেয়াদ শেষ হবে। কিসে? হ্যাঁ, নেট সমস্যা আবার, জানলা খুলে দে না। এ তো বিরক্তিকর রে, সমস্যা।
এমবি আছে, এমবি কিন্তু 11,000 উপর আছে। হ্যাঁ কয়েকটা গুরুত্বপূর্ণ তারিখ। 8 মে 2018 ইউএসএ চুক্তি ত্যাগ করে। 18 অক্টোবর 2020 18 অক্টোবর 2020 ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যায়। অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যায়। 18 নভেম্বর 2020 মার্কিন সর্বশেষ অবরোধ। 18 অক্টোবরও অবরোধ দিছে, 18 নভেম্বর হলো সর্বশেষ অবরোধ। আজকে নেটের খুব সমস্যা দেখা দিচ্ছে। আজকে বিকালেও ক্লাসটা ভালোভাবে নেওয়া যায় না। নেট প্রবলেম কেন? জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, ইরান এবং বিশ্ব শক্তির মধ্যে পরমাণু চুক্তি। বরিশাল বৈদেশ না গা আচ্ছা। ওটা আগে তো কি হলো নেটের? বাংলাদেশের নেট আজকে প্রবলেম অনেক। বেকা বেসিক এক্সচেঞ্জ and cooperation agreement, cooperation agreement, 27 অক্টোবর 2020 ইউএসএ ভার্সেস ইন্ডিয়া। হলো মহাকাশের তথ্য ভান্ডারের বিনিময়, মহাকাশের তথ্য ভান্ডারের বিনিময় অর্থাৎ মহাকাশ থেকে, অর্থাৎ যেটা স্যাটেলাইট থেকে তা দেখবে, যেমন চায়নার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্ডিয়ার দরকার যুক্তরাষ্ট্রের, আবার এই অঞ্চলে মার্কিন বিরোধী কোনো অপশক্তির বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের দরকার। সেটাই হলো বেকা, বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট। কি আছে দেখতে বের করতো ঢুকে 33-43 মধ্যে ঢুক। বেকা এবারে আইএনএফ ট্রিটি, খুবই গুরুত্বপূর্ণ চুক্তি।
INF treaty. INF মানে intermediate range nucleic force, nuclear force, nuclear forces treaty. অর্থাৎ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি, ইউএসএ ভার্সাস রাশিয়া, ইউএসএ ভার্সেস রাশিয়া 1987 স্বাক্ষর। এই স্বাক্ষর করছে দুইজন, ইউএস প্রেসিডেন্ট রিগান, রোনাল্ড রিগান অভিনেতা ছিল, আর রাশিয়ান প্রেসিডেন্ট বা সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। এই দুজন স্বাক্ষর করেছিল, অর্থাৎ ক্ষেপণাস্ত্র চুক্তি, অর্থাৎ দুই দেশের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রকে তারা সুসংহত করবে। সমস্যা বেশি। ইউএস প্রেসিডেন্ট হলো রোনাল্ড রিগান আর রাশিয়ান প্রেসিডেন্ট হলো মিখাইল গর্বাচেভ। মধ্যপল্লার ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো এটা। আর এই চুক্তি বাতিল, ইউএসএ বাতিল করে 1 ফেব্রুয়ারি 2019, আর রাশিয়া বাতিল করে 2 ফেব্রুয়ারি 2019, এবং বাতিল হওয়ার 6 মাসের মধ্যে এটা বাতিল হয়ে যায়। তার মানে চূড়ান্তভাবে বাতিল হয়ে যায় 2 আগস্ট 2019। অর্থাৎ এই 3টা তারিখ মনে রাখবেন। ইউএসএ ত্যাগ করেছে বা বাতিল করেছে 1 ফেব্রুয়ারি, রাশিয়া বাতিল করেছে তার পরের দিন 2 ফেব্রুয়ারি। এর ফলে 6 মাস পরে 2 আগস্টে পুরো চুক্তিটাই বাতিল হয়ে যায়। Treaty on Open Skies, এই চুক্তিটা হয় 1992 সালে হেলসিঙ্কি, ফিনল্যান্ড, এখানে স্বাক্ষরিত হয়। হেলসিঙ্কি ফিনল্যান্ডে স্বাক্ষরিত। বিষয়বস্তু হলো রাশিয়ার কালিনিনগ্রাদে বিমান কালিনিনগ্রাদের আকাশে বিমান চলাচল নিষিদ্ধ। বিমান চলাচল নিষিদ্ধ কারণ এটা রাশিয়ার একটা বিভক্ত হওয়া ভূখণ্ড। রাশিয়ার বিভক্ত হওয়া একটা ভূখণ্ড। আপনারা দেখবেন বেসিক ভিউতে আপনাদের বাল্টিক অঞ্চল আছে, সেই বাল্টিক অঞ্চলের মধ্যে কালিনিনগ্রাদ নামে একটা অঞ্চল আছে। মানে এই তো অর্থাৎ এইটা হলো ফিনল্যান্ড আর এটা হলো রাশিয়া, এদিকে হলো রাশিয়া, এই পুরোটা এদিকে রাশিয়া। এটা হলো নরওয়ে, হলো সুইডেন, এটা হলো ডেনমার্ক,
বুঝছেন? এই জায়গাটায় একটা ভূখণ্ড আছে যেটা রাশিয়ার, এখানে কিন্তু এস্তোনিয়া, লাটভিয়া, এস্তোনিয়ার এদিকেও জায়গা আছে, লাটভিয়া, লিথুনিয়া। এই জায়গাটা হলো কালিন্দিগ্রাদ, এটা বাল্টিক সাগর। এই বাল্টিক সাগরের পাশে 9টা দেশ, লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। 1 2 3 4 5 6 7 8। আর এই যে কালিন্দিগ্রাদ, এটা হলো রাশিয়া, এটা রাশিয়ার ভূখণ্ড, কিন্তু মাঝখানে এস্তোনিয়া আছে। এই জন্য এই কালিন্দিগ্রাদ এটা রাশিয়ার ভূখণ্ড, এবং এর উপর দিয়ে আকাশের মানে এটা রাশিয়ার ভূখণ্ড হিসেবে এখানে এই আকাশে বিমান চলাচল নিষিদ্ধ করা হয় 1992 সালে। 1992 সালে এখানে চলাচল করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। আর এই চুক্তিটা রাশিয়া ত্যাগ করে, এই চুক্তি রাশিয়া ত্যাগ করে 2021 সালের 15 জানুয়ারি। এই জন্য এটা গুরুত্বপূর্ণ আলোচিত। 2021 সালের 15 জানুয়ারি। আপনি ম্যাপ থাকলে দেখবেন, ম্যাপের মধ্যে এটা আছে। এটা হলো 6 মাস একটা নিয়ম আছে যে বাতিল ঘোষণা করার পর 6 মাস পরে আবার রিভিউ হবে। এটা ইন্টারন্যাশনাল একটা মানে অঘোষিত আইন। যেমন টিকফা চুক্তিটা 6 মাস পর পরে আলোচনা হয় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। কোনো দেশ যদি আলোচনা না করে তাহলে পরের 6 মাসের মধ্যে এটা রিভিউ হয়। কালিন্দিগ্রাদ, এই যে এটা কালিন্দিগ্রাদ। আপনি দেখেন ওখানে যদি কারো কাছে বেসিক ভিউটা থাকে, আই থিঙ্ক আপনার কাছে যদি বেসিক ভিউ থাকে, নতুনটা বা পুরানটা, দুইটার মধ্যেই এর বিষয়টা আছে। দুইটার মধ্যেই বিষয়টা আছে, আমি মনে হয় দেখাতে পারবো। বাল্টিক অঞ্চল কি ভাই, বাল্টিক অঞ্চল গেল কই? এই যে দেখেন, এই যে ভাই, এই যে কালিন্দিগ্রাদ, আমি এখানে দাগ দিয়ে দেখাইছি, দেখা যায় না? এই যে এখান থেকে টেনে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া নিচে পোল্যান্ডের পাশে টান দিয়ে দেখাইছি, এটা কালিন্দি, আরে আল্লাহ রে, কালিন্দিগ্রাদ, এখানে ন পড়ে গেছে, কালিন্দিগ্রাদ, সেটা হলো কালিন্দিগ্রাদ, এবং সেইটা হলো রাশিয়ার অন্তর্ভুক্ত। নয় দদা পড়ে নাই, ওই যে ওখানে ইলাস্ট্রেটে কাজ করছে, স্পেস পড়ে গেছে, কালিন্দিগ্রাদ, আমার হচ্ছে কালিনিনগ্রাদ, এখানে দয়ের জায়গায় ন পড়ছে। অপশনে থাকলে কালিন্দি থাকবে, বা কালিনী, মানে ও দেখলে বুঝবেন রাশিয়ার ভূখণ্ড, কিন্তু এটা রাশিয়ার থেকে দূরবর্তী স্থানে অবস্থিত। ট্রিটি অন ওপেন স্কাইস। আর ওইটা তো আপনাদের বলেছি আগেও, তালেবান ও মার্কিন শান্তি চুক্তি, তালেবান ও মার্কিন শান্তি চুক্তি, এটা হয় 29 ফেব্রুয়ারি 2020, 29 ফেব্রুয়ারি 2020, দোহা, কাতার, এখানে স্বাক্ষর হয়। স্বাক্ষরকারী হলো 2 জন। একজন হলো আফগানিস্তানে মার্কিন কূটনীতিক জালমাই খলিলজাদ, আর একজন হলো মোল্লা আব্দুল গনি বারদার, তিনি হলেন তালেবানের পক্ষে। জালমাই খলিলজাদ, তিনি ছিলেন আফগানিস্তানে মার্কিন রাষ্ট্রদূত। অর্থাৎ আফগানিস্তানে মার্কিন দূত। এই দুজন স্বাক্ষর করেন, জালমাই খলিলজাদ এবং আফগানিস্তানে মার্কিন দূত মোল্লা আব্দুল গনি বারদার তালেবানের পক্ষে স্বাক্ষর করে।
50টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল, 50টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। এর মধ্যস্থতা করেছে কাতার, কিন্তু কাতার স্বাক্ষর করে নাই। আগে যেমন দেখছেন রাশিয়া মধ্যস্থতাকারী, কিন্তু রাশিয়া স্বাক্ষর করেছে, এটার মধ্যে রাশিয়া স্বাক্ষর করে নাই, সরি কাতার স্বাক্ষর করেনি। এবারে আব্রাহাম অ্যাকর্ডস। আমরা পুরনো চুক্তি যাইনি, এখন নতুন চুক্তিতে আছে। আব্রাহাম অ্যাকর্ডস, আব্রাহাম অ্যাকর্ডস এটা হলো 3 ধর্মের ঐক্য চুক্তি বা শান্তি চুক্তি। 3 ধর্ম কে কে? ইসলাম, খ্রিস্টান আর হলো ইহুদি। ইসলাম ধর্মের পক্ষে হলো সংযুক্ত আরব আমিরাত ইউএই, খ্রিস্টান ধর্মের পক্ষে ছিল ইউএসএ, ইহুদি ধর্মের পক্ষে ছিল ইসরায়েল। এই 3টি দেশের মধ্যে ঐক্য চুক্তি হয়। স্বাক্ষর 13 আগস্ট 2020 ওয়াশিংটন। 13 আগস্ট 2020 ওয়াশিংটন। এই চুক্তির ফলে ইউএই ইসরায়েলকে স্বীকৃতি দেয়, ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ইসরায়েল কিন্তু 6টা মুসলিম দেশের, 6টা আরব দেশে স্বীকৃতি পেয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে 6টি আরব দেশ। ইসরায়েলকে 6টি আরব দেশ স্বীকৃতি প্রদান করে। সেই 6টি আরব দেশ কে কে? মিশর 1979, তারপরে জর্ডান 1994, আর 2020 সালে দেশে 4টা দেশ, ইউএই, বাহরাইন, মরক্কো, বাহরাইন, সুদান ও মরক্কো। এই 4টা দেশ দিয়েছে 2020 সালে। ইতিমধ্যে মরক্কো এবং ইউএই তারা দূতাবাস স্থাপন করেছে। এই 4টা দেশ, মোট 6টি আরব দেশ স্বীকৃতি প্রদান করে। আর প্রথম স্বীকৃতিদানকারী মুসলিম দেশ, প্রথম মুসলিম দেশ বললে সে হবে তুরস্ক 1948 সালে। তুরস্ক স্বীকৃতি দেয় 1948 সালে, এবং সেখান থেকে তুরস্ক প্রথম স্বীকৃতি দেয় কি হয়েছে কি এশিয়া থেকে, কি এশিয়া থেকে কোনো দেশ ছিল? কোথায় কোথায় ছিল ভাই, কোথায় ছিল? 3 ধর্মের চুক্তি, ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি। 13 আগস্ট 2020 ওয়াশিংটনে স্বাক্ষরিত চুক্তির ফলে ইউএই ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে 6টি আরব দেশ, মিশর 79, জর্ডান 1994, ইউএই, বাহরাইন, সুদান ও মরক্কো 2020 সালে। আর প্রথম মুসলিম বললে হবে তুরস্ক। প্রথম মুসলিম বললে তুরস্ক স্বীকৃতি প্রদান করে।
ক্লিয়ার? আন্তর্জাতিক নিরাপত্তার মধ্যে অস্ত্র চুক্তি গুরুত্বপূর্ণ। আর্মস ট্রিটিস, আর্মস ট্রিটিস। আর্মস ট্রিটিসের মধ্যে প্রথমে দেখি এটিটি নাম্বার 1, আর্মস ট্রেড ট্রিটি। আর্মস ট্রেড ট্রিটি এটা হলো অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি। বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি 2013। এটার উদ্যোক্তা জাতিসংঘ। আর্মস ট্রেড ট্রিটি এর উদ্যোক্তা জাতিসংঘ। এর স্বাক্ষরকারী 130টি, খুব বেশি গুরুত্বপূর্ণ না। 130টিতে স্বাক্ষর করে, এটা সংখ্যা আসবে না ইনশাল্লাহ, ওইটার মধ্যেই চলে আসতে পারে, ওই 3-4 লাইনের মধ্যে। নাম্বার 2, TPNW, Prohibition of Nuclear Weapons। Prohibition of Nuclear Weapons। পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি 17 সেপ্টেম্বর 2017 নিউ ইয়র্কে স্বাক্ষরিত হয় জাতিসংঘের কার্যালয়। নিউ ইয়র্কে স্বাক্ষর। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি। এটা পরমাণু অস্ত্র পরীক্ষারোধ চুক্তি আছে আর পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি আছে, দুইটা। এটা পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি। নিষিদ্ধ বললে হবে TPNW, আর যদি বলতো পরমাণু অস্ত্র পরীক্ষারোধ, আমরা এখানে দেখব না, এখানে তারপর পাশে লিখে নেন পরীক্ষারোধ চুক্তি, পরমাণু অস্ত্র পরীক্ষারোধ চুক্তি বললে হবে CTBT। যদি পরমাণু অস্ত্র বিস্তার রোধ বলে, বিস্তার রোধ চুক্তি হবে NPT, আর নিষিদ্ধকরণ চুক্তি বললে হবে TPNW। এই তিনটা যেন মনে থাকে। পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি TPNW, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি হলো NPT, পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি হলো CTBT। এবং দক্ষিণ এশিয়ার প্রথম স্বাক্ষরকারী বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার প্রথম স্বাক্ষরকারী দেশটা হলো বাংলাদেশ। বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়া। বাংলাদেশ তো স্বাক্ষর করতে গেলে বলে যে কলম দাও, তো তাড়াতাড়ি স্বাক্ষরটা করে ফেলো। বসে, আপনার কি তাড়া আছে? আচ্ছা আচ্ছা, তাহলে বসে। এখন এই চুক্তিটাতেই যে অবদান রাখছিল আইক্যান অবদান রাখে। এই অবদান রেখেই 17 সালে নোবেল শান্তি পায়। 17 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। আপনাদের আইক্যানের কথা মনে আছে? 17 সালে নোবেল শান্তি পুরস্কার পাইছে আইক্যান, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু নিউক্লিয়ার ওয়েপন্স। আইক্যান ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন। এন দিয়ে নিউক্লিয়ার ওয়েপন বুঝিয়েছে। নিউক্লিয়ার ওয়েপন অর্থাৎ পরমাণু অস্ত্র অ্যাবলিশ করার জন্য তারা আন্দোলন করছে। এবং সেই আন্দোলনের এখানে খুবই হতাশাব্যঞ্জক যে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি, যেটা জাতিসংঘ উদ্যোগটা নিয়েছে এবং ক্যাম্পেইনটা চালিয়েছে আইক্যান, ওরা কিন্তু বিভিন্ন দেশের NGOদের একটা জোট। আলটিমেটলি
এখানে পরমাণু অস্ত্র যে ঘোষিত 8টি দেশ আছে, পরমাণু অস্ত্র ঘোষিত দেশ 8টি। ইসরায়েলের অস্ত্র আছে কিন্তু ইসরায়েল কখনো ঘোষণা করে না, মানে পরীক্ষা করে নাই। পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে 8টি দেশ। সে 8টি দেশ কে কে? ওই যে P5 মানে পার্মানেন্ট যে 5টি দেশ আছে সেই 5টা, আর হলো ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। ভারত, পাকিস্তান এবং নর্থ কোরিয়া, এই 8টা দেশ যে পরমাণু অস্ত্রধারী দেশ, তাদের একজনও স্বাক্ষর করে নাই। খুবই হতাশাব্যঞ্জক যে পরমাণু অস্ত্রধারী বা ঘোষিত পরমাণু অস্ত্রধারী যে 8টি দেশ, তারা কেউ স্বাক্ষর করে নাই। তারপরও আইক্যানকে এখানে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে। এই পরমাণু অস্ত্র বিরোধী একটা জোট আছে, মানে একটা জোট আছে যারা এই কাজটা, মানে তারাও চায় যে পরমাণু অস্ত্র না থাকুক। সেটাকে বলা হয় গ্লোবাল জিরো। গ্লোবাল জিরো পরমাণু অস্ত্র বিরোধী আন্তর্জাতিক গোষ্ঠী, গ্লোবাল জিরো। এই আইক্যানও চায় পরমাণু অস্ত্র বা অস্ত্র না থাকুক, অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন। ওরাও পরমাণু অস্ত্র বিরোধী একটা এনজিও বা ইন্টারন্যাশনাল INGOs বলে, ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস। ঠিক তেমনি ওরাও একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, সেটা হলো গ্লোবাল জিরো। তাহলে পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবী চায় গ্লোবাল জিরো, আর চায় আইক্যান। কোন কোশ্চেন আছে? কোনটা? হ্যাঁ 20 সেপ্টেম্বর, রাইট, 20 সেপ্টেম্বর 2017। হ্যাঁ 20 সেপ্টেম্বর 2017। মানে আমি 17 এই জন্য করছি, খেয়াল নাই। 20 সেপ্টেম্বর 2017, তবে তারিখের ইম্পর্টেন্স কম এখানে, ঘটনার ইম্পর্টেন্স বেশি এখানে। সালটা জানলেই চলবে। নেট কোনো সমস্যা দেখা দিচ্ছে? কিছুই দেখি না। ওই যে বলতেছে আটকে গেছে। ইরানের পরমাণু অস্ত্র আছে সন্দেহ করে, কিন্তু তো পাওয়া যায় না। গ্লোবাল জিরোটা মনে থাকে যেন, আর একটা দ্য এল্ডার্স। দ্য এল্ডার্স এটা হলো, মানে এল্ডার্স বুঝুন তো, বুইরাদের জোট। এখানে নেলসন ম্যান্ডেলা ছিল, উনি তৈরি করে গেছে। জিমি কার্টার ছিল, জিমি কার্টার তো এখনও জীবিত। ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যে আছে। এটা 200 জন বুইরা, এবং তাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে, মানে এটাকে বলা হয় পৃথিবী নিরপেক্ষ জোট, শান্তিকামীদের নিরপেক্ষ জোট। এবং ওরা সব চায়, ওরা সবসময় শান্তি চায়, নিরপেক্ষতা চায়। ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এর মধ্যে আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু অলিম্পিক লয়াল কমিটিতে ছিল, মানে অলিম্পিক লয়ালের মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন। এই দ্য এল্ডার্সের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু উনি কিন্তু 3 নীল তত্ত্ব দিছে, জানেন? 3 নীল মানে 3টা জিরো। তিনি বলছে পৃথিবীতে 3টা জিনিস না থাকলে কোনো সমস্যা হবে না। মানে পৃথিবীতে 3টা জিনিস যদি না থাকে তাহলে পৃথিবীতে শান্তি থাকবে। এই 3 নীল তত্ত্ব বলছে, একটা বলছে যে পৃথিবীতে যদি, প্রথমত হলো যদি বেকারত্ব না থাকে, দ্বিতীয়ত বলছে পরমাণু অস্ত্র না থাকে, আর তৃতীয়ত বলছে যদি অশিক্ষা না থাকে। অশিক্ষা, পরমাণু অস্ত্র, বেকারত্ব। পরমাণু অস্ত্র ইজ দ্য পাওয়ার। এটা পাওয়ার যে আপনি ইউজ করেন বা না করেন, বাট আই নো ইউ হ্যাভ দ্য উইপন অ্যান্ড ইউ ক্যান ইউটিলাইজ ইন মাই মানে ক্রাইসিস মোমেন্ট। আপনি যে আমাকে এটা ব্যবহার করতে পারেন, যখন আমি জানবো আপনাকে, তখন কিন্তু আর অবস্থা ওরকম থাকবে না। আপনি বললেন যে আমার কাছে অস্ত্র আছে, আমি কখনো ব্যবহার করি না, আমি খুবই জেন্টেলম্যান, আমি খুব ভালো, কিন্তু আপনাকে কিন্তু আমি ওভাবে বিশ্বাস করবো না, কারণ আপনি যে কোনো সময় এটাকে অ্যাটাক করতে পারেন। সেই জন্যই শান্তিটা থাকে না। কথা কি বুঝতে পারছি? তাহলে 3টা যদি না থাকে, এবং তিনি বলছে যে পরমাণু অস্ত্র, অশিক্ষা এবং হলো বেকারত্ব না থাকলেই তিনি বলছেন যে পৃথিবীতে পোভার্টি বিদায় নিবে।
এবং দারিদ্র থাকবে জাদুঘরে। দারিদ্র থাকবে জাদুঘরে কথা বলছেন। ডক্টর ইউনূসের একটা বিখ্যাত বই আছে, দ্য ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। দ্য ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। দ্য ওয়ার্ল্ড উইদাউট পভার্টি বইটা নিয়ে কিন্তু একজন মহাকাশচারী তিনি কিন্তু গেছেন, মহাকাশে গেছেন, এবং তিনি একটা বই নিয়ে গেছেন, এই বইটা পড়তে গেছেন, পড়তে আসছেন। দ্য ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বই। বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূস মানে টু মাচ ট্যালেন্ট এবং টু মাচ মানে হাম্বল, খুবই জেন্টেলম্যান। এটাও ঠিক, জেন্টেলম্যান, হাম্বল, কিন্তু আবার ইথিক্যালি দেখলে যে সে বাংলাদেশে গ্রামে গঞ্জে সুদের বিষয়টা তিনি বুঝিয়েছেন। সুদ যে খেতে হয় বা 100 টাকা দিলে 10 টাকা 15 টাকা লাভ পাওয়া যায়, এই জিনিসটা তিনি গ্রামে গঞ্জে তিনি ঢুকিয়ে দিয়েছেন। এবং আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার 273 এবং 74 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন যে তোমরা যদি সুদের কার্যক্রমের সাথে জড়িত থাকো তাহলে এখনই যখনই জানবে তখনই তা বাতিল করো, নয়তো হাসরের ময়দানে আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। অর্থাৎ সুদ খাওয়া এটা কিন্তু আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ করা, মানে যুদ্ধ করা। আমি জানি না হোয়াট উইল বি হ্যাপেন আফটার লিভিং অফ আস, কিন্তু আমরা যখন কি করব বাট আমরা কিন্তু জানি না যে কি হবে নেক্সট ওয়ার্ল্ডে। যদি হয় তো হলো, না হলে তো ভালো। মানে যদি কিছু না হয় মৃত্যুর পর কবরে যাওয়ার পর যদি কিছু না হয়, আপনারও হবে না, আমারও হবে না। তা আমি যখন মেনে চলবো যদি কিছু হয় তাহলে কিন্তু ইউ উইল বি গেট কট আনডাউটেডলি, এবং নো মার্সি অ্যাট অল। সো সেক্ষেত্রে কিন্তু সুদের কার্যক্রমে যারা আছেন তাদের কিন্তু ওটা ছেড়ে দিতে হবে। এবং তারই একটা প্রবলেম, পৃথিবীকে তিনি তার কিন্তু আবার একদিকে আপনি বলতে পারেন যে জামানতবিহীন সুদকে মানে ঋণ কে দেয়, জামানত ছাড়া একটা মানুষকে ঋণ দেয়, এটা কিভাবে সম্ভব? এটাও তো একটা গ্রেট টাস্ক। দুই দিক থেকে বিবেচনা করা যায়। যেহেতু আমরা কেউ রে ধার দিই না, তাহলে সে তো লোন দিতেই পারে। কয়জন দেয় ভাই? নিজের কাছে অনেক টাকা থাকে, ব্যাংকে পড়ে থাকে, তারপরও কেউ দেয় না, চাইলে দেয় না, স্কিপ করে। ওকে, যাক আমরা আসি। এখন দেখেন একটা হলো এনপিটি আর একটা হলো সিটিবিটি। এই দুইটা কিন্তু খুব কাছাকাছি। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, এটা হলো কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট, এটা ছোট হাতের নিউক্লিয়ার হবে, টেস্ট ব্যান ট্রিটি। নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বেসিক্যালি ছোট হাতে হওয়ার কথা, কিন্তু সব জায়গায় প্রচলিত যে বড় হাতের, কারণ ওটা তো আর এলাবোরেশনের মধ্যে নাই। এটা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি, আর এটা হলো পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি। পরীক্ষা রোধ চুক্তি একটা বিস্তার রোধ চুক্তি, আর একটা হলো পরীক্ষা রোধ চুক্তি। এই স্বাক্ষরকারী দেশটি সেগুলো আসলে আসে না। 1968 আর 1996 এই অনুমোদন কবে তাও আসে না, আসে শুধুমাত্র স্বাক্ষর কবে। এর উদ্যোক্তা ছিল হলো অস্ট্রেলিয়া। এবং দুটি চুক্তিরই উদ্যোক্তা কিন্তু অস্ট্রেলিয়া। এনপিটি অ্যান্ড সিটিবিটি, উদ্যোক্তা অস্ট্রেলিয়া। এখানে স্বাক্ষর করে নাই, দুইটার মধ্যে দুইটা পক্ষ মানে
ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ইসরায়েলের পক্ষে না। ভারত পাকিস্তান ইসরায়েল দক্ষিণ সুদান এরা স্বাক্ষর করেনি। ভারত পাকিস্তান ইসরায়েল দক্ষিণ সুদান স্বাক্ষর করেনি। আর এখানেও ভারত পাকিস্তান উত্তর কোরিয়া, ভারত পাকিস্তান উত্তর কোরিয়া, ভারত পাকিস্তান উত্তর কোরিয়া আর একটা ভুটান আছে, ভুটান তারা স্বাক্ষর করেনি। আসলে বেসিক্যালি দুইটার মধ্যেই কিন্তু উত্তর কোরিয়া আছে। উত্তর কোরিয়ার নিচে লিখে নেন 2003 সালে ত্যাগ করে। উত্তর কোরিয়া 2003 সালে ত্যাগ করে আর 2006 সালে পরীক্ষা চালায়। 2003 সালে চুক্তি ত্যাগ করে এবং 6 সালে পরীক্ষা চালায়। ও 6 সালে পরীক্ষা চালাবে দেখেই 3 সালে ও ত্যাগ করে যায়। সিটিবিটি এবং এনপিটি এনপিটিতে 182 দেশ আর সিটিবিতে 191 দেশ, 182 আর 191, 182 191। বাংলাদেশে স্বাক্ষর করা উচিত হয় নাই। বাংলাদেশ কি বানাবে? বাংলাদেশের কি বানাবে ভাই? যারা টিউবওয়েল বসাইতে পারে না ভালো করে, আর টিউবওয়েল বসালে দেখা যায় যে ভাই বালু ওঠে, কাদা ওঠে। তবে বাংলাদেশে আমার মনে হয় শেখ হাসিনা সুস্থ থাকলে আর যদি কয়েক বছর ক্ষমতা থাকে সে বানাইও ফেলতে পারে। কি নাই বাংলাদেশে? শুধু নিউক্লিয়ার উইপনটাই তো নাই, স্যাটেলাইট আছে, সাবমেরিন আছে, সবই তো আছে মোটামুটি। যুদ্ধ করার জন্য প্রচুর বাঁশ আছে বাংলাদেশে। তো সেক্ষেত্রে বাংলাদেশ ক্যান ডু এনিথিং। আপনি জানেন মানে এই যে ডক্টর ইউনূস যখন 2006 সালে নোবেল পাইছে তখন কিন্তু অ্যালিয়েন্স গভর্নমেন্ট ক্ষমতায়, অ্যালিয়েন্স গভর্নমেন্ট মানে জোট সরকার ক্ষমতায় ছিল। তখন কিন্তু দেখছি ওই জোট সরকার একজন মন্ত্রী বলছে কোথাকার কোন সুদখোর কি পাইল এটা নিয়ে লাফালাফি করার কি আছে, বুঝছেন? তখন আওয়ামী লীগ এটা কঠোর সমালোচনা করছে এবং আওয়ামী লীগ মিছিল করছে ইউনূসকে নিয়ে। কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় এবং সেই চেঞ্জিংটা হয় 2012 সালে, 11-12 সালের দিকে এই সিচুয়েশন চেঞ্জ হতে থাকে। এবং 2012 সালের এপ্রিল মাসে একটা চুক্তি হয়েছিল বাংলাদেশ এবং বিশ্ব ব্যাংকের মধ্যে, যে চুক্তিটা হয়েছে $120 কোটি ঋণ দিবে পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে $120 কোটি ঋণ দিবে এবং এই $20 কোটি ঋণ দিবে। এটাকে মানে বিশ্বব্যাংক বলছে যেখানে করাপশন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এবং এটা বলে তারা এই $120 কোটি তারা স্থগিত করে, লোনটা দেওয়া বন্ধ করে দেয়। এই লোনটা বন্ধ করে দিলে তখনই ঝামেলা শুরু হয়ে যায় এবং তখন বিশ্বব্যাংক আমাদেরকে দুর্নীতির কথা বলে। আর ঠিক তখনই মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা নিয়ে একটা মন্তব্য করেছিল যে ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ে, যে করাপশন হলে এখানে লোন দেওয়ার দরকার কি, এরকম সামথিং এরকম একটা বলছিল। ঠিক বিশ্বব্যাংকের তখন প্রেসিডেন্ট ছিল রবার্ট জোয়েলিক। এই রবার্ট জোয়েলিক কয়েকদিন পরই এই দুর্নীতির মানে এই $120 কোটি যে লোনের স্যাংশনটা যখন অফ করে দেয়
এটা কিন্তু করাপশন হয় না, কারণ টাকা দেয় নাই আমাদেরকে, শুধুমাত্র মানে আমাদের ইজারা দেয় না, ইজারা দেওয়ার জন্য যে নোটিশটা হয় সেটা 8 বার নোটিশ দিছিল পদ্মা সেতুর জন্য, ইজারার নোটিশ। ওই ইজারার নোটিশে যায় তাদের লেগে যায় যে এতবার ইজারা নোটিশ দিবে কেন। পরে তো এটা এসএনসি লাভালিন, কানাডার যে কোম্পানি ছিল এসএনসি লাভালিনের সাথে চুক্তিটা হয়েছিল, এবং এটা কানাডিয়ান কোম্পানি, এবং তারা সর্বশেষ কিন্তু তারা রায় দিয়েছে যে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। তবে এটাকে ডিফেন্স করছে যে আসলে করাপশন হয়েছে, ইউনুস এরকম সামথিং বলছিল। তো যাই হোক, রবার্ট জোয়েলিক তার কি হয়, তিনি নারী কেলেঙ্কারিতে তার এই পদটা চলে যায়। ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসেপ্ট আছে যে ওয়ার্ল্ড ব্যাংকে কিন্তু প্রেসিডেন্ট সবসময় একজন মার্কিনই হবে, একজন ইউএস নাগরিক ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হবে। এবং এখনও টুটিল যতজন হয়েছে সবগুলো ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় একজন মার্কিনই। সো কী হয় এখানে, মজাটা হয় কি, ওনার পদটা চলে গেলে তখন ইউএসএ নিজে, মানে বারাক ওবামা তখন প্রেসিডেন্ট, তিনি নিজেই বলছেন যে আসলে এখন ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের দেখা উচিত, এই আমেরিকা সবসময় প্রেসিডেন্ট হবে, এটা থেকে বের হয়ে আমরা অন্য এমন কেউ প্রেসিডেন্ট বানাবো যিনি অন্য দেশের বংশোদ্ভূত হতে পারে, কিন্তু মার্কিন নাগরিকত্ব দিয়ে তাকে বানানো হবে, এমন একজন যোগ্য ব্যক্তিতে। তখন শেখ হাসিনা একটা প্রস্তাব করছে যে, শেখ হাসিনা তো চালাক না, তিনি প্রস্তাব করছে যে ডক্টর ইউনুসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করা হোক, মানে উনি তো চালাক, আর ইউনুসও খুব চালাক। সেটা হচ্ছে যে উনি তো ট্যালেন্ট। শেখ হাসিনা কেন বলছে, কারণ কি, যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হবেন তিনি সাথে সাথে মার্কিন নাগরিক গ্রহণ করবেন। মার্কিন নাগরিকত্ব গ্রহণ করলে কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব চলে যাবে, আলটিমেটলি তার অমিট হয়ে যাবে বাংলাদেশের নাগরিকত্ব। ওখানে নাগরিকত্ব নিলে তো বাংলাদেশের নাগরিকত্ব চলে যাবে, এবং গ্রামীণ ব্যাংকটা পুরোপুরি সরকার হয়ে যাবে। এখন তো গ্রামীণ ব্যাংক কিন্তু অনেকটা নিয়ন্ত্রক সরকার। তারপরে এই প্রস্তাবটা বলছে শেখ হাসিনা ইউনুসকে প্রেসিডেন্ট করা হোক। ইউনুস আবার বলছে কি, যে প্রস্তাবটি সুন্দর কিন্তু অগ্রহণযোগ্য, মানে প্রস্তাবটি সুন্দর কিন্তু অগ্রহণযোগ্য, তিনি আবার এটা রিপ্লাই করছিলেন। যাক, ওই সময়টা কিন্তু যেটা হয়েছে, রিলেশনটা ওখানে কিন্তু মিট আপ হয়ে গেছে। বাট সিচুয়েশন ওয়াজ চেঞ্জ আফটার রানা প্লাজা, মানে রানা প্লাজার নাম শুনছে, রানা প্লাজা 2013 সালে 24 এপ্রিল রানা প্লাজা ধস হয়। তখনই কিন্তু ওয়াশিংটন পোস্টে একটা নিবন্ধ লেখা হয় বাংলাদেশের জিএসপি নিয়ে, পোশাক খাতে জিএসপি সুবিধা দিয়ে আসলে লাভ কী, এবং সেই নিবন্ধটা আমাদের এক্স প্রাইম মিনিস্টার, মানে তখন সে বিরোধী দলের নেতা, লিডার অফ দ্য অপোজিশন, তার নামে লেখাটা ছাপা হয়, এবং সেই লেখাটা নাকি ডক্টর ইউনুস লিখে দিয়েছেন। এবং তারপর থেকেই যত ধরনের আছে ইউনুসের উপরে পুরো ম্যাসাকার, সেটা বাংলাদেশ গভর্নমেন্ট চালাইছে। নয়তো আজকে তাকে কিন্তু অনেক ভালো পজিশনে রাখতো, কারণ তার সাথে তখন ভালো সম্পর্ক ছিল। ইন 2006 when he laureated as Nobel Peace Prize, তখন কিন্তু তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। এখন কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে গেছে। 12-13 সালে যারা নিউজগুলো জানেন তাদের কাছে এটা খুব ক্লিয়ার এবং স্পষ্ট আছে বিষয়টা। আচ্ছা, আমি কি ভাই, আমি একটু ভুল করছি মনে হয়, এনপিটি আর সিটিবিটি মনে হয় আমি একটু এলোমেলো করে ফেলছি। আল্লাহ, সিটিবিটি কিন্তু 182 আর এনপিটি 191, বুঝছেন, দুইটা উল্টে গেছে ভাই, আমি দুঃখিত। সিটিবিটি তো ডান পাশে ছিল না, ডান পাশে সিটিবিটি 191 182। আমরা এস্টার্ট এবং সল্ট এই চুক্তিগুলো পড়েছিলাম। এই চুক্তিটা মনে রাখবেন, কয়েকটা চুক্তি, এটা একটা গুরুত্বপূর্ণ চুক্তি, সেটা হলো অটোয়া চুক্তি। অটোয়া চুক্তি, সিডব্লিউসি, আর একটা হলো বিডব্লিউসি। অটোয়া চুক্তি, বিডব্লিউসি, আর একটা হলো সিডব্লিউসি। এই তিনটা চুক্তি গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বিডব্লিউসি মনে হয় দেখাইছিলাম,
অটোয়া চুক্তি 1997, কানাডা, স্থলময় নিষিদ্ধকরণ চুক্তি। দ্যাট মিনস অটোয়া চুক্তি 97 সালে হয়। যদি বলে কোথায় হয়, কানাডায় হয়। কেন হয়? স্থলময় নিষিদ্ধ 89। কেমিক্যাল উইপন্স কনভেনশন অর্থাৎ কি? এটা হলো রাসায়নিক অস্ত্রবিরোধী রাসায়নিক অস্ত্রবিরোধী সনদ। সালে কার্যকর হয় এবং কার্যকরের ফলে ওপিসিডাব্লিউ প্রতিষ্ঠিত হয়। ওপিসিডাব্লিউ, অর্গানাইজেশন অফ প্রোহাইবিশন, ফর prohibition of chemical weapons, এবং এইটাই দি হেগ নেদারল্যান্ডসে অবস্থিত। দি হেগ, দি নেদারল্যান্ডস। অর্থাৎ যদি বলা হয় রাসায়নিক অস্ত্র বিরোধী সনদ কোনটা, সিডব্লিউসি। যদি বলে রাসায়নিক অস্ত্র বিরোধী সংস্থা কোনটা, ওপিসিডাব্লিউ। এটা হলো রাসায়নিক অস্ত্র বিরোধী সংস্থা, আর একটা হলো রাসায়নিক অস্ত্র বিরোধী সনদ। আর বিডব্লিউসি এটা আপনাদেরকে কোল্ড ওয়ারের সময় পড়ানো হয়েছিল, বায়োলজিক্যাল উইপন্স কনভেনশন। বায়োলজিক্যাল উইপন্স কনভেনশন 1972। এটা ইউএসএ ভার্সেস রাশিয়ার মধ্যে হয়েছিল বা সোভিয়েত ইউনিয়ন, তখন স্বাক্ষরিত হয়েছিল। বায়োলজিক্যাল উইপন্স কনভেনশন অর্থাৎ জীবাণু অস্ত্র বিরোধী চুক্তি, বিডব্লিউসি। অটোয়া চুক্তি অনেক গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি অটোয়া চুক্তি, কেমিক্যাল উইপন্স কনভেনশন চুক্তি হলো সিডব্লিউসি, আর বায়োলজিক্যাল উইপন্স কনভেনশন হলো বিডব্লিউসি। Prohibition of the chemical weapons. ওকে, আপনারা বেসিক ভিউ যদি কারো কাছে থাকে ভালো, নতুনটা বা পুরাতনটা যেটাই থাকে, ওখান থেকে আন্তর্জাতিক নিরাপত্তা পড়ে ফেলবেন। আন্তর্জাতিক নিরাপত্তা এটা পড়ে ফেলবেন। আগামীকাল ক্লাস 7টায়, আগামীকালকে ক্লাস হলো 9টায়। আগামীকাল সন্ধ্যা 7টা, 3:30, 7:30। হ্যাঁ, আগামীকাল ক্লাস হবে 9:30, রাত 9:30। আপনাদের পরীক্ষাটা পরশু দিন হবে। পরীক্ষা রবিবারে ক্লাসও হবে, পরীক্ষা হবে। ক্লাস হবে ইনশাল্লাহ সন্ধ্যা 7টায়, আর পরীক্ষা হবে রাত 9:30। রাত 9:30। এবং এই পরীক্ষার টপিক হবে আন্তর্জাতিক নিরাপত্তা। এটা খুব কঠিন, খুব ইন্টারেস্টিং। গাইড পড়বেন, আমার ক্লাস করবেন। ক্লাস এবং গাইড দুইটা পড়বেন, সেখান থেকে প্রশ্ন হবে। গাইডে কিন্তু আপনার মানে বেসিক ভিউতে প্রশ্ন সহ দেয়া আছে। সেম কোশ্চেন আপনার কিন্তু অন্য কোনো বইতেও থাকতে পারে। যে কোনো